আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, জাতীয় তকমা হাতছাড়া যাদবপুরের। কেন্দ্রের ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা, সম্ভবত IOE তকমা পাচ্ছে না যাদবপুর। জাতীয় তকমা হাতছাড়া যাদবপুরের। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, কেন কেন্দ্রের ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা হাতছাড়া হতে চলেছে যাদবপুরের? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ইউজিসি এবং আইই তরফ থেকে এই যে তকমা দেওয়া হয়, অর্থাৎ ইনস্টিটিউট অফ এমিনেন্সের যে তকমা দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে, সেই তকমা হারাতে বসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবং এই ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা যদি যাদবপুর বিশ্ববিদ্যালয় চূড়ান্তভাবে হারিয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে পড়ুয়াদের ক্ষেত্রে একাধিক ক্ষতি হবে। তাদের অটোনমাস ইনস্টিটিউট হিসেবে তাদেরও যে অটোনমাস ইনস্টিটিউটেরও যে বিষয়গুলি থাকে সেখানেও সমস্যা হবে, এবং প্রচুর ইউজিসি গ্রান্ট সেখান থেকে কিন্তু সেই ইউজিসি গ্রান্ট কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়। তবে এমনটাই কিন্তু সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে IOE তকমা বা ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা হারাতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারেই। এবং এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে। পার্থবাবু, প্রথমেই আপনার থেকে জানতে চাইবো যে আপনারা কতটা আশাবাদী ছিলেন IOE তকমা পেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কি সুবিধা হতো? দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার হিসেবে ডেফিনেটলি আমরা প্রত্যেকেই অত্যন্ত আশাবাদী ছিলাম, এবং এই আশাবাদটা একটা বাস্তবের উপর দাঁড়িয়েছিল। কারণ গত ৩-৪ বছর ধরে যদি দেখেন, ধারাবাহিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় এদেশের প্রথম 5টা শ্রেষ্ঠ ইউনিভার্সিটি তার মধ্যে রয়েছে। ফলে এই ধরনের একটা ভালো ইনস্টিটিউট, সেটার ইনস্টিটিউট অফ এমিনেন্সের মর্যাদা পাওয়ার প্রত্যাশা করাটা সবচেয়ে সঙ্গত প্রত্যাশা। এবং এই কারণের জন্য এবছরও যাদবপুর হচ্ছে স্কোর ভেরি ওয়েল উইদিন টপ 5 আছে। ফলে এখন দেখুন, শিক্ষা আমাদের দেশে হচ্ছে যে উচ্চশিক্ষা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের তত্ত্বাবধানেই চলে। ফলে সেখানে দাঁড়িয়ে সরকারের থেকে এটাই প্রত্যাশা যে যাদবপুরের মতো ইনস্টিটিউটকে আপগ্রেড করার মধ্যে দিয়ে আমি বলছি যে আমাদের দেশের উচ্চশিক্ষার গুণগত মান সেটা আরো ভালো হতো। এখন এই যে গোটা বিষয়টা যে বিতর্কের মধ্যে ঢুকলো, যাদবপুর অ্যাপ্লাই করলো একটা সময়, দেখুন অ্যাপ্লাই করতেও প্রায় 1 কোটি টাকা খরচ হয়। সেই টাকাটাও আমাদের প্রাক্তনীরা তুলে দিয়েছিল, সেই টাকা অ্যাপ্লাই করেছিলাম আমরা যাদবপুর। তারপরে যাদবপুর ইউনিভার্সিটি সিলেক্টেড হয় এবং নিজ গুণে নিজ মেধাতে সিলেক্টেড হয়। এবং সেটার পর যে আমরা সিলেক্টেড হওয়ার পর দেখলাম অদ্ভুত একটা শর্ত কেন্দ্রের সরকার চাপিয়ে দিলেন। তখন বললেন যে এই টাকার 25% যদি রাজ্য সরকার না দেয়, তাহলে হচ্ছে যে আমরা এই অনুদান, কেন্দ্রীয় অনুদান পাবো না। ফলে ন্যাচারালি যে শর্ত আগে ছিল না সেই শর্ত পরে যদি অ্যাড হয়, সেক্ষেত্রে রাজ্যের সরকারও হচ্ছে যে তারা এই অর্থ দায়ভার গ্রহণে তাদের ইনেবিলিটি অ্যাকসেপ্ট তারা প্রকাশ করে, তারা বলে যে আমরা দিতে পারবো না। এমন সময় ইউনিভার্সিটি তাও বলেছিল যে রাজ্য সরকারের যে ম্যাচিং শেয়ার যেটা দেওয়ার কথা ছিল, সেটা যদি রাজ্য সরকার দিতে না পারে, যাদবপুর ইউনিভার্সিটি নিজে থেকেই 5 বছরে 50 কোটি টাকা করে তুলে আমরা নিজেরা আয় করব, কিন্তু আমাদের কেন্দ্রীয় অনুদানটা আসুক। কিন্তু এতদিন ঝুলিয়ে রাখার পর যদি এখন সরকার বলে যে আসলে এই তালিকা থেকে যাদবপুরকে বাদ দেওয়া হলো, আমি জানি না তাতে কার মুখ উজ্জ্বল হচ্ছে। না দেশের সরকারের মুখ উজ্জ্বল হচ্ছে, না দেশের উচ্চশিক্ষার মান সেটা হচ্ছে উজ্জ্বল হচ্ছে। কারণ যে ইনস্টিটিউটটা দেশের মুখ উজ্জ্বল করছে, ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ গবেষণার নিরিখে আপনি যদি দেখেন যাদবপুর বিশ্ববিদ্যালয় অন্যতম শ্রেষ্ঠ এদেশের মধ্যে। ফলে এই জায়গাটাই বুঝতে হবে। এবং এই জায়গাটায় যদি আমি আপনাকে একটাই জিনিস বলি, যে যদি এই টাকাটা পেতাম আমরা, যে অনুদানটা, তাহলে যা করা যেত, দেখুন একটা 100 বছরের পুরনো ইউনিভার্সিটি, তাতে স্পেসের ভয়ঙ্কর অভাব, আমাদের বিল্ডিং ক্লাসরুম নেই। ফলে সেখানে জায়গা আছে অথচ আমরা কোনো বিল্ডিং না থাকায় স্পেসের অসুবিধা হচ্ছে। নতুন ল্যাবরেটরি করতে পারছি না, ল্যাবরেটরি মডার্নাইজেশন করা যাচ্ছে না। আপনি লাইব্রেরির ক্ষেত্রেও ডিজিটাল লাইব্রেরি আরো উন্নত মানের করা দরকার, জার্নালস যেগুলো দরকার। গবেষণা পরিকাঠামোর মান যদি ভালো না হয়, তাহলে কোথাও আপনি স্বীকৃতি পাবেন না। সেই কাজটা করা যেত এই টাকা দিয়ে। হ্যাঁ, আমি আপনাকে জাস্ট ছোট্ট করে বলে দিচ্ছি, এই টাকা দিয়ে আমাদের ইনস্টিটিউশনাল স্কলারশিপ, ফেলোশিপ, সেগুলো কিচ্ছু নেই একটা যাদবপুরে, সেগুলো চালু করা যেত। ইন্টারনাল সিকিউরিটি সিস্টেম এনহ্যান্স করা যেত। আমি আপনাকে বলছি এরকম অজস্র কাজ, অজস্র পরিকল্পনা, গভর্নেন্স করা যেত। এই প্রত্যেকটা জিনিসই কার্যত করা যেত একটা ভালো ইনস্টিটিউটে। সেটা থমকে পড়লো এই কেন্দ্রের না বলার সিদ্ধান্তের মধ্যে দিয়ে। ধন্যবাদ।
আমরা দেখলাম একদিকে জাতীয় তকমা হাতছাড়া যাদবপুরের, আর অন্যদিকে যাদবপুর তদন্তে পুলিশকে ছাড়পত্র। পুলিশি তদন্তে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট, পুলিশকে সহযোগিতা করতে নির্দেশ পড়ুয়াদের। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আদালতে কার্যত ধাক্কা অভিযুক্ত পড়ুয়াদের, সেক্ষেত্রে আজ বিচারপতির পর্যবেক্ষণ কি ছিল? দেখো, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি আজ জানান পড়ুয়া, বিশেষ করে এসএফআই সমর্থক যে সমস্ত পড়ুয়ারা এসেছিল কলকাতা হাইকোর্টে, যারা ইতিমধ্যে এফআইআর অভিযুক্ত হিসেবে তাদের এফআইআর খাতায় নাম রয়েছে, তারা বলছিল তারা ইতিমধ্যে 1.5 ঘন্টা পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে, কিন্তু তারা তাদের মোবাইল তদন্তের স্বার্থে দেবে না, কারণ সেখানে তাদের বিভিন্ন ডকুমেন্ট রয়েছে এবং পড়াশোনার বিভিন্ন মেটেরিয়াল রয়েছে। এই অবস্থা কেন ফোন পুলিশকে দিতে হবে, পুলিশ কেন ফোন চাইবে, তার বিকল্পে বন্দোবস্ত করুন, এটা রক্ষা কবচ তাদের দিক। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান যে এফআইআর সেটা ব্যাড অর গুড, সেটা রং অর রাইট, সেটা ইন ফিউচার হয়তো ডিসাইড হবে, কিন্তু এফআইআর অভিযুক্ত হিসেবে তারা মোবাইল দেবে না তদন্তের স্বার্থে, এটা বলতে পারে না এবং আদালতে এই বিষয়ে কোনো নির্দেশ দেবে না। যদি কোনো পড়ুয়ার একটাই ফোন থেকে থাকে, সেটা স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন, যে কোনো ফোনই হতে পারে, যদি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, সেক্ষেত্রে ফোনের কপি বা ক্লোন কপি সেটা কিভাবে পুলিশকে দিয়ে সাহায্য করা যায় তার জন্য তারা নিম্ন আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন রাখতে পারে, এইটুকু পরামর্শ দিতে পারে আদালত। এর বাইরে তদন্তের ওপর কোন রকম হস্তক্ষেপ এই মুহূর্তে করবে না। প্রসঙ্গক্রমে আমি বলে রাখি, কালই যাদবপুরে এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ হতে চলেছে, সেখানে বিষয়টা আরো একটা দিক পেতে পারে বলে ও মনে করছেন আইনজীবীদের একাংশ। বেশ, এবার কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ পাহারা? ক্যাম্পাসে আউটপোস্ট তৈরির পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ের কাছে জায়গা চাইল লালবাজার, 4000 স্কোয়ার ফিট জায়গা চাইল পুলিশ। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের কাছে যাব। রৌনক, এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক হয়, সেই বৈঠকের নির্দেশ কি? দেখো, একেবারেই কলকাতা পুলিশের তরফ থেকে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি মেল করা হয়েছিল, কারণ কলকাতা পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে আউটপোস্ট করতে চায়। কেন এই আউটপোস্ট? কারণ বাড়তি নজরদারি বাড়ানো এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে, যাতে কোনো রকম ল ইন অর্ডারে বিঘ্ন না ঘটে সেই বিষয় সুনিশ্চিত করতে কিন্তু তারা আউটপোস্ট করতে চায়, এমনই মেল মারফত তারা কর্তৃপক্ষকে জানিয়েছিল। এবং যেহেতু অতিরিক্ত উপাচার্য এখনো অসুস্থ রয়েছেন, যিনি রেজিস্ট্রার রয়েছেন তারা এবং কর্তৃপক্ষের একটা ছোট বৈঠক করেছিলেন, তারা দেখেছেন পুলিশ প্রায় 4000 স্কোয়ার ফিট জায়গা চেয়েছে, কারণ আউটপোস্ট এবং পুলিশি ব্যারাক তৈরির জন্য তারা সেই জায়গা চাইছে। সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এত জায়গা রয়েছে কিনা বা কোন জায়গা তারা দিতে পারবে, এগুলো এখনো পর্যন্ত কিন্তু আলোচনা সাপেক্ষ। যতক্ষণ না পর্যন্ত অতিরিক্ত উপাচার্য নির্দেশ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখনো পুলিশকে কিছু জানাতে পারেনি যে তারা এই আউটপোস্টের জন্য জায়গা দিতে পারবে কিনা। যেটা জানা যাচ্ছে, পুলিশের তরফ থেকে আউটপোস্ট চাওয়া হয়েছে, কারণ গত 1 তারিখে যে ঘটনা ঘটেছিল সেখানে পুলিশ ভেতরে প্রবেশ করেনি। তারপরেও দেখা গেছে যে ওমপ্রকাশ মিশ্রকে ঘিরে যে বিক্ষোভ হয়েছিল, সেখানে কিন্তু সিভিল ড্রেসে কলকাতা পুলিশকে প্রবেশ করতে হয়েছিল যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। সেই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে ক্যাম্পাসের ভেতরে কেন পুলিশ প্রবেশ করবে। এইগুলোকে সামনে রেখেই কিন্তু লালবাজারের তরফ থেকে আজ মেল করা হয় কর্তৃপক্ষকে, এবং 4000 স্কোয়ার ফিটের জায়গা চেয়েছেন তারা, যার মধ্যে আউটপোস্টের জন্য 2000 স্কোয়ার ফিট এবং 2000 স্কোয়ার ফিট তাদের পুলিশের ব্যারাকের জন্য তারা জায়গার আবেদন করেছে। ইতিমধ্যে উপাচার্য অসুস্থ, উপাচার্যের সঙ্গে কথা বলেই কিন্তু সেই জায়গা সুনিশ্চিত করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর অন্যদিকে জামিন যাদবপুরের প্রাক্তনীর, 5000 টাকার বন্ডে জামিন সাহিল আলীর। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, কোন কোন শর্তে এই জামিন? তবে যাদবপুরের প্রাক্তনী সাহিল আলী জামিন মঞ্জুর করেছে আলিপুর আদালত। সেক্ষেত্রে 5000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে এবং একসঙ্গে প্রতিদিন তদন্তকারী অফিসারের সাথে দুবেলা তাকে দেখা করতে হবে, এই বলে কিন্তু শর্ত দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করা হয়েছে সাহিলের। গত 1 মার্চের যে ঘটনায় যে অভিযোগ উঠেছিল, যে অগ্নিসংযোগী যে ঘটনা ঘটে, সেই ঘটনায় সাহিলকে গ্রেপ্তার করা হয়েছিল এবং রবিবার দিন 2 তারিখ 2 মার্চ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে আবেদন করা হয়েছিল পুলিশের তরফে, এবং তারপর থেকে সে পুলিশ হেফাজতে ছিল এবং আজকে পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলে তাকে আলিপুর আদালতে পেশ করা হয়। এবং সেক্ষেত্রে সাহিলের আইনজীবীর তরফে জামিনের জন্য সওয়াল করা হয় এবং অবশেষে আলিপুর আদালত সাহিলের জামিন মঞ্জুর করেছে, 5000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করছে এবং একই সঙ্গে প্রত্যেকদিন দুবেলা তদন্তকারী অফিসারের কাছে তাকে হাজির হইতে হবে, এই মর্মে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়েছে।